দেখতে দেখতে নতুন বছর প্রায় 15 দিনের বাসি হয়ে গেল। তো এতদিন পর আমি কেন এরকম একটা গোল সেটিং ভিডিও নিয়ে এসেছি যে 2025-এ অনেক বই তো পড়বোই, তার মধ্যে যে 10টা বই আমাকে পড়তেই হবে। আসলে বছরের একদম শুরুতে উত্তেজনায় টকবক করে ফুটতে ফুটতে আমরা যে সমস্ত গোল সেটিং করি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটা বেশ আনরিয়ালিস্টিক হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি যে 10টা বই সিলেক্ট করেছিলাম, একটু থিতু হওয়ার পর 7-8 দিন পর সেই লিস্টটা রিভিউ করতে গিয়ে আমি দেখলাম যে না, এই 10টা বই আমার পক্ষে পড়া সম্ভব হবে না এই বছর। বই এই লিস্টটা আমার নিজের পক্ষে বেশ অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। থিতু হয়ে ঠান্ডা মাথায় রেশনালি একটা আমি লিস্ট আবার তৈরি করি, 5টা ফিকশন, 5টা নন ফিকশন, এবং সেই ফাইনাল লিস্টটাই আজকে শেয়ার করে নেব আপনাদের সাথে। তো চলুন প্রথমেই জেনে নিই 5টা ফিকশন। নাম্বার 1, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দেবযান। অনেক বছর আগে, তখন আমি বেশ ছোট, কোনো রাখি পূর্ণিমা বা ভাইফোঁটায় ছোটদের দেবযান এই নামে এই বইটা আমি উপহার পেয়েছিলাম। দেবযান বইটাই ছোটদের মতন করে যদিও লেখা, কিন্তু ছোটবেলাতেও আমার বইটা বেশ জটিল এবং বেশ গভীর চিন্তা ভাবনার মনে হয়েছিল। আমি প্রায় অর্ধেক বা তার বেশি মনে হয় পড়ে ফেলেছিলাম, কিন্তু আমি শেষ করতে পারিনি। তারপর কেটে গেছে অনেক বছর। গত বছর আমি যখন ইছামতি পড়ি, এবং আমার পড়া শুধু গত বছরেরই সেরা যে উপন্যাস তাই নয়, অন্যতম সেরা, আমার পড়া সব সময়কার সর্বকালের অন্যতম সেরা উপন্যাসগুলোর মধ্যে থাকবে সেই বইটা। আর আপনারা জানেন, যারা জানেন না দেখেননি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো। 2024-এ আমার পড়া সেরা 10টা বইয়ের মধ্যেও আমি এই বইটার কথা বলেছি। তো ইছামতি পড়তে পড়তে আমার হঠাৎ, বিশেষ করে এই বইয়ের যে আধ্যাত্ম চেতনার জায়গাগুলো, আমার এই দেবযান বইটার কথা মনে পড়ে, এবং আমি তখনই ঠিক করে নিই যে দেবযান বইটা খুব শিগগিরই আবার পড়তেই হবে। 2024-এ আর হয়ে উঠলো না, তো 2025-এ আমার রিডিং লিস্টে প্রথম বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান। নাম্বার 2, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি এর আগে খুব একটা পড়িনি, তবে গত 2 বছর ধরে আমি পড়তে শুরু করেছি। পদ্মা নদীর মাঝি, দিবারাত্রি কাব্য, এই বইগুলো ইতিমধ্যেই পড়ে ফেলেছি। সেগুলো ডিটেল রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং এবছর আমার লিস্টে রয়েছে আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অত্যন্ত জনপ্রিয়, প্রচুর আমি নাম শুনেছি, এবং রিসেন্টলি দেখলাম যে বোধহয় এটা একটা সিনেমাও আসছে, তাই মনে হলো না আর দেরি নয়, এবছর পড়তেই হবে পুতুল নাচের ইতিকথা। নাম্বার 3, এই বইটাও আমার কাছে বছর খানেক বা বছর 2 ধরে আমার সংগ্রহে আছে, পড়বো করে পড়া হয়ে উঠছে না। সমরেশ বসুর লেখা একটা অসাধারণ উপন্যাস, যেটা কিনা একটা বায়োগ্রাফিক্যাল উপন্যাস, বিখ্যাত শিল্পী স্থপতি রামকিঙ্কর বেজের জীবনের ওপর। খুব শিগগিরই আমি এই বইটা পড়বো, এবং অবশ্যই আপনাদের সামনে আসবো আমার সেই অভিজ্ঞতা নিয়ে। সমরেশ বসুর দেখি নাই ফিরে। নাম্বার 4, আবার আমি সেই ভিডিওটার কথাই বলবো, যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি অবশ্যই দেখুন। 2024-এ আমার পড়া সেরা 10টা বই, এবং এই বইটার ডিটেল রিভিউ রয়েছে আমার চ্যানেলে। অমিতাভ ঘোষের লেখা দ্য গ্লাস প্যালেস। এমন একটা বই, আমি 2024-এ, এটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি বইটা শেষ করেছিলাম, এবং তারপর প্রায় 15-20 দিন তো আমি অন্য কোনো বই পড়তে পারিনি, এবং সেই বছরের মনে আমি আর অন্য কোনো ফিকশন পড়িনি। এই বইটা এতটাই আমাকে ভেতর থেকে আন্দোলিত করেছিল। তো গ্লাস প্যালেস পড়তে পড়তে আমি ঠিক করে নিই যে অমিতাভ ঘোষের সব লেখা আমি পড়বো, এবং 2025-এ তাই অমিতাভ ঘোষের একটা বই অন্তত থাকবেই, সেটা হচ্ছে সি অফ পপিস। ইবিস ট্রিলজি এটা একটা, তো সেই ট্রিলজির প্রথম বই এইটা, যেটা মূলত ফার্স্ট ওপিয়াম ওয়ার 1830-এ ভারত এবং চীন এই সমস্ত অঞ্চলে যে আফিমের ব্যবসা, এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই একটা ওয়েল রিসার্চ, এবং গ্লাস প্যালেসের মতোই এই বইটাতেও নিশ্চয়ই এমন কিছু চরিত্র থাকবে যাদের জটিলতা, যাদের জীবনের ওঠা পড়া ট্র্যাজেডি আমাকে আবার সেই রকম ভাবেই নাড়া দেবে, আমাকে ভাবাবে, আমাকে কাঁদাবে। নাম্বার 5, বইয়ের নাম বলছি না, লেখকের নামই বলছি, তার কারণ আমি কোন বইটা পড়বো এখনো ঠিক করে উঠতে পারিনি। আধুনিক সাহিত্যের, বিশ্ব সাহিত্যের একজন অন্যতম তিনি স্তম্ভ। আমি এখনো সাহস করে তার কোনো লেখা পড়ে উঠতে পারিনি, এবং নাম্বার 5-এ এই জন্যই রাখা যে আমার মনে হচ্ছে যে এইটাই সব থেকে কঠিন হবে হয়তো, ফিওডর দস্টোয়েভস্কি। 2025-এ আমাকে অন্তত তার একটা বই, আমি দুটো বেছেছি, ক্রাইম এন্ড পানিশমেন্ট অথবা দ্য ব্রাদার কারামাজভ। তো এর মধ্যে একটা বই আমি চেষ্টা করব তো অবশ্যই, এবং হয়তো আমি বইটা পড়ে শেষও করতে পারবো। আপনাদের সামনে চলে আসবো আমার সেই অভিজ্ঞতা এবং কেমন লাগলো সে সমস্ত কিছু নিয়ে। তো এই ছিল আমার এবছর 2025-এ যে 5টা ফিকশন আমাকে পড়তেই হবে তার লিস্ট। এবার চলে আসবো 5টা নন ফিকশন।
নাম্বার 1, এই লেখকের অনেক বইয়ের রিভিউ ইতিমধ্যে আমার চ্যানেলে আমি অনেকবার নানান প্রসঙ্গে আমি বলেছি। আর যখন এই নতুন বইটা তখন বাজারে এসছে, আসবে অনেকেই আমার সেই সমস্ত ভিডিওতে কমেন্ট করেছেন, দিদি বইটা আসছে বা বইটা এসে যাওয়ার পরে এইটা রিভিউ কবে পাবো। তো তাদের জন্য বলি যে হ্যাঁ, খুব অপেক্ষা করতে হবে না, বইটা আমি কিনে ফেলেছি ইতিমধ্যেই। ইউভাল নোয়া হারারির নেক্সাস, বইটার বিষয়বস্তুটা খুবই ইন্টারেস্টিং। ইনফরমেশন নেটওয়ার্ক, কি করে সেই প্রস্তর যুগ থেকে এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তার যে বিবর্তন, তার যে ইতিহাস, এই সমস্ত কিছু নিয়ে একটা খুব ইন্টারেস্টিং বই হবে, আশা করছি, ইউভাল নোয়া হারারির নেক্সাস। নাম্বার 2, এটা একটা প্যারেন্টিং এর ওপর বই। ড্যানিয়েল সিগেল এবং টিনা ব্রাইসন তাদের লেখা নো ড্রামা ডিসিপ্লিন। লেখক দ্বয় দুজনেই তারা চাইল্ড সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট এবং শিশু মনস্তত্ত্ব নিয়ে তারা অনেক কাজ করেছেন। তাদের সেই অভিজ্ঞতা, তাদের গবেষণালব্ধ সেই সমস্ত তথ্য আমার আপনার মতন সাধারণ মা বাবার জন্য নিয়ে এসেছেন এই বইতে। বইটা আমি ইতিমধ্যেই কয়েক পাতা আমি পড়ে ফেলেছি, পড়তে শুরু করে দিয়েছিলাম ডিসেম্বরের লাস্টের দিকেই। আর আমার মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে আমার জীবনে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বই। আর আপনারা যে সমস্ত মা বাবারা আমার মতন বিশ্বাস করেন যে হ্যাঁ, আপনার সন্তানকে ভালোবাসাটা আপনার সহজাত, আমরা সবাই চাই আমার সন্তানের ভালো হোক, কিন্তু প্যারেন্টিংও আর অন্য সমস্ত কিছুর মতোই একটা স্কিল, যেটাকে ডেভেলপ করতে হয়, সেটা সহজাত নয়, ইটস অ্যান অ্যাকওয়ার্ড স্কিল। তো সেই আকাঙ্ক্ষা থেকেই আমি এই বইটা পড়তে শুরু করেছি। বইটা পড়ে আমি কি জানলাম, আমার নিজের কি অভিজ্ঞতা হলো, সেগুলো নিয়ে অবশ্যই আসবো আপনাদের সাথে। চোখ রাখুন আমার চ্যানেলে। আমরা ততক্ষণে চলে যাই আমাদের এই লিস্টে নাম্বার 3, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এটা মার্শাল ম্যাকলানের লেখা মিডিয়া থিওরির ওপর একটা ক্লাসিক বই, যদিও 1960s লেখা, এবং তারপর থেকে মিডিয়াতে একটা মানে হিউজ পরিবর্তন একটা এসেছে। তখনকার দিনের থেকে এখনকার দিনে আরো বেশি করে মিডিয়া, এই ব্যাপারটা, সেটা সোশ্যাল মিডিয়া এবং যে ট্র্যাডিশনাল মিডিয়া, এই সমস্ত কিছু আমাদের জীবনের আরো একটা বড় অংশ জুড়ে রয়েছে। কিন্তু সেটাকে আমরা যদি না বুঝে ব্যবহার করি, তাহলে তারাই আমাদেরকে বুঝিয়ে দেবে, আর সেই বোঝানোটা সবসময় যে ঠিক হবে তা কিন্তু নয়। তাই মিডিয়াকে বোঝাটা খুব জরুরি। তো এই একটা ক্লাসিক বই, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই বইটা আমি এবছর পড়বই। নাম্বার 4, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, লেখক অলকা চট্টোপাধ্যায়। আমি যখন সন্মাত্রানন্দর লেখা নাস্তিক পণ্ডিতের ভিটা বইটা পড়ি, আমার খুব প্রিয় একটা বই। এই বইটার ডিটেল রিভিউ ইতিমধ্যেই করেছি, আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন। এবং এই বইটা আমি অনেক কাউকে পড়িয়েছি, আমার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে উপহার দিয়েছি। তো এই বইটা পড়তে পড়তে আমার অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে জানার খুব জোরালো ইচ্ছা জাগে। বাংলাতে এই বইটার কথাই আমি সব থেকে বেশি জায়গায় পাই, এবং সব থেকে বড় কথা যে নাস্তিক পণ্ডিতের ভিটা মোস্ট প্রবাবলি সেই বইটারও যে একদম শেষে রেফারেন্স বুক লিস্ট দেওয়া ছিল, সেখানেও এই বইটার কথা ছিল। তো এই বইটাই আমি ঠিক করি যে তাহলে এটা দিয়েই শুরু করি। অলকা চট্টোপাধ্যায়, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। নাম্বার 5, এক্ষেত্রেও ফিকশনের মতোই নন ফিকশনের ক্ষেত্রেও যে বইটা আমার মনে হয়েছে আমার পক্ষে সব থেকে কঠিন হবে, সেটাই আমি সবার লাস্টে রেখেছি। ড্যানিয়েল ক্যানম্যানের লেখা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। এই বইটা আমার কাছে প্রায় বোধহয় 3-4 বছর ধরে রয়েছে। পপুলার সায়েন্স হিসাবে যদিও বইটাকে দেখানো হয়, বাট ইটস নট অ্যাট অল ইজি অ্যান্ড নট অ্যাট অল ফর বিগিনার্স। যথেষ্ট কঠিন এবং ডিপ একটা বই। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো অর্থাৎ এই যে আমাদের যে ভাবনার যে প্যাটার্ন বা এই যে বিহেভিয়ারিয়াল প্যাটার্ন আমরা যদি বলি, তার যে দুটো ধরন দেখা যায়। একটা হচ্ছে ইনস্টিংক্টিভ, ইম্পালসিভ, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় ইরাশনাল থিঙ্কিং, এবং আর একটা রেশনাল ডেলিবারেট থিঙ্কিং। তো এই যে দুই ধরনের থিঙ্কিং প্যাটার্ন বা বিভিন্ন রকমের যে বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, এইটার উপরে লেখা একটা খুব ক্লাসিক বই। শুধুমাত্র জানার জন্য নয়, এইটা জানাটা জরুরি, নিজেকে আরো ভালোভাবে জানা এবং কি করে নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলা যায়, সেটার জন্য এই বইগুলো আমার মনে হয় মাস্ট রিড। তো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো কঠিন হলেও এবছর আমি পড়বই পড়ব। আর অবশ্যই এই সবকটা বইয়েরই আমি আমার কেমন লাগলো, কি শিখলাম, কি জানলাম, আমার অভিজ্ঞতা সমস্ত কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। চোখ রাখুন আমার চ্যানেলে। আপনারা জানান আপনাদের 2025-এ কি প্ল্যান, কোন কোন বই আপনারা পড়তে চান বা পড়বেন বলে ঠিক করেছেন। আর এই লিস্টেরও কোনো বই যদি আপনাদের পড়া থাকে, আপনাদের কেমন লেগেছে, 2025-এ আপনারা কোন ধরনের ভিডিও বেশি করে দেখতে চান আমার কাছ থেকে, এই সমস্ত কিছু আপনাদের মনের কথা অবশ্যই কমেন্ট বক্সে জানান, শেয়ার করুন বন্ধুদের সাথে। সব থেকে বড় কথা, পড়তে থাকুন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো বইয়ের কথা নিয়ে। নমস্কার।